যদিও এনে বিনে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সহ ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনগুলো প্রায় একই রকম উচ্চারণ করতে, যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার, আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশই এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। যেমন ইন্টারনেট সেবা, আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কীভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে, সেটা গুরুত্ব কী। তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায় তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না। সেই জন্য এটি ইটস ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায়, রাইট টু ইনফরমেশন এবং আমাদের যে তথ্য পাওয়ার বা নেট পাওয়ার অধিকার, এগুলো এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম, যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে, এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে, যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, 7টা হবে, এরকম বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে। বাট এগুলো এনশিওর করবে কে, সেই আলোচনায় আজকে হচ্ছে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের সেই সার্বভৌমত্বের প্রকাশ ঘটানোর জন্য জনগণ নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে, কারণ জনগণই হচ্ছে একমাত্র গোড়ায় সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের মালিক। তো সুতরাং আমরা সেই সার্বভৌমত্বের কথা বলি, আমরা সেই নির্বাচিত প্রতিনিধিত্বের কথা বলি, আমরা সেই সার্বভৌম সংসদে আমাদের সেই সমস্ত আইন এবং সংবিধান সংস্কারের কথা বলি যা আমাদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে নিশ্চিত করবে। তা আমি আহ্বান জানাবো আমাদের সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে, সকল সামাজিক শক্তিকে এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে, যাতে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং এই বিষয়ে সোচ্চার হই, এবং এই বিষয়টা আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে। এবং আমরা এখন যদিও এনে বিনে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। এখন অনেকেই বলে, আমি বিভিন্ন পত্রিকার বিভিন্ন রিপোর্টে, সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখি যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই,
আমরাই সবচাইতে আগে সংস্কার প্রস্তাব দিয়েছি। 2023 সালের 13ই জুলাই 31 দফার সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছি। তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদের পতনের পরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই, তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে, এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে, কিছু মিল আছে, কিছু অমিল আছে। সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো, আলাপ আলোচনা চলবে, কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে, সেটা তো আনসার্টেন ব্যাপার। সেই জন্যই আমাদের নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই, বাস্তবায়ন করি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি। এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক, জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক, অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয়। এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ, এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায়, সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে। সেটা থেকে যেন আমরা বিরত থাকি, সেই আহ্বান সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি। এবং আজকে এই রমজানের সময়ে আমি নিজেও অনেকটা অসুস্থ, আপনারা এতক্ষণ দীর্ঘ বক্তৃত্ব শুনেছেন সবার, সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। তবে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাজারের অবস্থা ভালো নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাবিশ্বাস। আমরা যদি শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে, দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোনো সঙ্গতি না থাকে, পারচেজিং ক্যাপাসিটি কমতে তলানিতে যায়, তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে, এটাই নিয়ম। তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন, যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে, ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায়, সেজন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করুন। অন্যথায় আপনাদের যে কোনো ভালো পদক্ষেপকেও তারা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সুতরাং জনগণ চেয়েছিল যাতে তারা স্বস্তিতে তারা সংসার নিয়ে থাকতে পারে, যাতে তারা অন্তত ক্রয় সীমার মধ্যে তাদের দ্রব্য মূল্য থাকে। তো সুতরাং এই দুইটা যদি না থাকে, তাহলে তারা আগেকার সরকারের সাথে আপনাদেরকে তুলনা করতে শিখবে, এবং সেটা আমরা চাই না। আমরা সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করছি, আমাদের সহযোগিতা এই সরকারের সাথে সবসময় থাকবে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু আপনারা সাধারণ জনগণের এই দ্রব্যমূল্য পরিস্থিতির যাতে তাদের ক্রয়সীমার মধ্যেই থাকে সেই ব্যবস্থা করুন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়।
আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।